দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। লেবাননে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে কারখানাটিতে কর্মরত শ্রমিকদের বাসস্থান, তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার দেশটির বিগ ফায়া এলাকায় পলিপ্রো নামের কারখানাটিতে আগুন ধরে। স্থানীয় সময়ে আনুমানিক রাত 2টায় কারখানার ছাদে লাগানো সোলার প্যানেল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যাচ্ছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় সেখানে কর্মরত 19 বাংলাদেশি এবং 5 ভারতীয় শ্রমিকের বাসস্থান। পুড়ে যায় নগদ অর্থ এবং জরুরি কাগজপত্র। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেন বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনেকের টাকা, অনেকের মোবাইল সব ভিতরে রয়েছে, কেউ বের করতে পারছে না। আমরা সবাই এক কাপড়ে এখান থেকে বেরিয়ে গেছি, হঠাৎ আগুন লাগার কারণে দরজা খোলছে, কম্বলের উপরে আগুন। মাননীয় রাষ্ট্রদূত স্যারের পক্ষ থেকে এসেছি, স্যারকে বিষয়টা অবহিত করবে এবং আপনাদের জন্য আমাদের উদ্যোগ থাকবে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের রাজধানীতে বাংলাদেশি ফার্স্ট সেক্রেটারির বাসভবন। মঙ্গলবার নিজেই বিষয়টি নিশ্চিত করেন ওয়ালিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, জর্ডান নামক এলাকায় ছিল তার বাসভবন, আর সেখানে সিরিজ মিসাইল হামলা চালায় ইসরায়েল। তাতে পুরোপুরি গুড়িয়ে গেছে গুরুত্বপূর্ণ সব স্থাপনা, যার মধ্যে ছিল ফার্স্ট সেক্রেটারির জন্য নির্ধারিত বাসভবনও। অবশ্য সে সময় তিনি বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। হামলা চালানোর আগে ঘোষণা দিয়েছিল ইসরায়েল, বাসিন্দাদের সরে যেতে বলা হয়, তাই প্রাণহানি কিছুটা কম হয় ওই এলাকায়। ইরানে অবস্থানরত বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করছেন জানিয়ে ওয়ালিদ ইসলাম আরও লিখেছেন, তেহরানের পরিস্থিতি ভালো নয়, বন্দর আব্বাসের পরিস্থিতিও খারাপ। জাতিসংঘের বাংলাদেশ অফিসে গুম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উঠে আসে নানান পরামর্শ। বক্তারা বলেন, গুমের ঘটনায় জড়িত কর্মকর্তাদের অনেকেই এখনও কর্মরত, তাদের আইনের আওতায় না এনে গুমের বিচার নিশ্চিত হবে না বলে মন্তব্য করেন জাতিসংঘ গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ। এক আলোচনায় দোষীদের শনাক্ত করে বিচারের সুপারিশ করেছে তারা। অনুষ্ঠানে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা বলেছেন, যারা এই অপকর্ম করেছে তারা ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক নেতাদের কথাই করেছে, বাহিনী এতে জড়িত নয়। জাতিসংঘের বাংলাদেশ অফিস আয়োজিত গুম নিয়ে উন্মুক্ত আলোচনা অংশ নেন ভুক্তভোগী রাজনৈতিক দলের নেতা, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা। শুরুতেই ভুক্তভোগী কয়েকজন তাদের গুম থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে গুমের ঘটনার বিচার ও চ্যালেঞ্জ প্রসঙ্গ। গুম একটা চলমান অপরাধ, এখনো শত শত মানুষ গুম আছে। অতীতের সরকারের সাথে বর্তমান সরকারের এসবের দায়িত্ব নিতে হবে। ভুক্তভোগীরা যতদিন গুম থাকবেন ততদিন সংশ্লিষ্ট সরকার এসবের জন্য দায়ী থাকবেন। আমার মনে হয় সেনাবাহিনী সরাসরি জড়িত না থাকলেও ডিজিএফআই ক্যান্টনমেন্টের পাশে থেকেই এসব করেছে। তাই অভিযুক্তদের শনাক্ত ও বিচারের স্বার্থে সেনাবাহিনীর কিছুটা দায়িত্ব নেওয়া উচিত। রাজনৈতিক নেতারা বলেন, গুম নিয়ে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে, নয়তো রাজনৈতিক এই অস্ত্র থেকেই যাবে। বিএনপি চায় সামনের দিনে আর কোনো গুমের ঘটনা না হোক, কারণ এই দলই সর্বোচ্চ গুমের ভুক্তভোগী আছে। বিএনপি মানবাধিকার সুরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো স্বচ্ছ কার্যক্রমে দেখতে চায়। আমরা এমন একটা দিন দেখতে চাই না যে বিনা কারণে রাস্তা থেকে কোনো বাহিনী কাউকে কালো গাড়িতে ধরে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে যেসব কর্মকর্তা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত হোক। অংশ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের বাহিনীর পক্ষ থেকে অবস্থান তুলে ধরেন। অধিকাংশ গুম শুনছি র্যাব ও ডিজিএফআই দিয়ে হয়েছে, কিন্তু মাথায় রাখা উচিত র্যাব ও ডিজিএফআই এর সাথে আর্মির বড় পার্থক্য আছে। তারা সরাসরি সেনাবাহিনীর কেউ না। সেনাবাহিনী কখনোই সরাসরি গুমের সাথে জড়িত না, তবে কোনো কোনো কর্মকর্তা এর সাথে জড়িত, এটা সত্যি। তারা র্যাব, ডিজিএফআই, এনএসআই অথবা বিজিবিতে কর্মরত ছিল। তখন তারা সরকারের মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার তত্ত্বাবধানে কাজ করতেন। সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির 2 সদস্য বিচার নিশ্চিত করতে সরকারকে কয়েকটি পরামর্শ দিয়েছেন। গুম নিয়ে পুলিশ সহ সব বাহিনীর কাছে তথ্য প্রমাণ আছে, তাদের উচিত সব তথ্য প্রমাণ কমিশন ও প্রসিকিউশনে দিয়ে দেয়া, তখনই বিচার সুনিশ্চিত হবে। পাশাপাশি গুম থেকে ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। গুমের অভিযুক্তরা এখনো বাহিনীতে কাজ করছে। চাকরি করতে দিয়ে বা অপরাধীদের বাইরে স্বাধীনভাবে ঘুরতে দিয়ে বিচার নিশ্চিত করা যাবে না। গুম তদন্তে শুধু কমিশন নয়, গুম প্রতিরোধেও স্থায়ী কমিশন করার দাবি জানান আলোচকরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আমরা আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে।
উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত কৌশল এবং বাস্তবায়ন উপস্থাপন করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের 3টি বিষয়ের উপর জোর দিতে নির্দেশ দেন। তিনি নদী এবং নদীর পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। এতে আন্তর্জাতিক সংযোগ উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনাও দেন তিনি। বৈরী আবহাওয়ার মাঝেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনাও দেন তিনি। বৈরী আবহাওয়ার মাঝেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 20 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 53 বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে ভোরে সীমান্ত এলাকায় বৃষ্টি হচ্ছিল, এর মাঝে মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদের মধ্যে 10 জন শিশুও রয়েছে। সবাইকে হেফাজতে নিয়েছে বিজিবি। তাদের পরিচয় শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে। পরে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে পুশিন করা সবাইকে। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ইউএনডিপির অর্থায়নে ইসির বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে $2 মিলিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার নির্বাচন ভবনে ইউএনডিপি এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের মধ্যে এই সংক্রান্ত চুক্তি সই হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলি উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো একটি নির্বাচন উপহার দিতে কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। ব্যালট প্রজেক্টে মোট $18.53 মিলিয়ন সহায়তা দেবে ইউএনডিপি। আমরা অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আশা করছি অন্যরাও এগিয়ে আসবে নির্বাচন কমিশনকে সহায়তা করতে, যাতে এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হয়ে ওঠে। আমরা এই প্রজেক্টটাতে শুধুমাত্র ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাওয়ারনেস, ট্রেনিং, আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট অনেকগুলো আছে। বললাম মোটা দাগে 16টা কম্পোনেন্টে আমাদের এই প্রজেক্টটা ডিভাইডেড। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে লিটল বাংলাদেশ পথমেলা। ব্রুকলিন লিটল বাংলাদেশ চার্চ ম্যাকডোনাল্ডসের উদ্যোগে আয়োজিত হবে এই মেলা। সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ সংগঠনটির দায়িত্বরত সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান কার্যকরী কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি এবং সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পি। এছাড়াও মেলার কনভেনর মামুনুর রশিদ, আব্দুর রব চৌধুরী, আব্দুল হাসনাত লেয়াক আলী, আনোয়ারুল আজিম সহ সংগঠনের সাথে আরও অনেকেই সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। জানানো হয়, আগামী 22 জুন থেকে শুরু হবে মেলা। মেলার দর্শনার্থীদের জন্য রাখা হবে বিভিন্ন সুযোগ সুবিধা, থাকছে লটারিতে পুরস্কার জেতার সুযোগ। গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় সমর্থন জানাবে যুক্তরাজ্য। রাজধানীর একটি হোটেলে দেশটির রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে এমনটাই জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন। বলেন, ন্যায় বিচার, গণতন্ত্র ও সুন্দর ভবিষ্যতের জন্য তরুণদের প্রতিবাদ ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সফর যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলেও জানান সারা কুক। এছাড়া এই সরকারের গণতান্ত্রিক, সামাজিক, অর্থনৈতিক সংস্কারের কার্যক্রমকে স্বাগত জানায় যুক্তরাজ্য। বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি জলবায়ু সংকট মোকাবেলা এবং সামরিক সহযোগিতা বাড়াবে দেশটি। আয়োজনে বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের সাথে থাকবে যুক্তরাজ্য। Long-term friend, the UK fully supports Bangladesh as it charts the pathway to a democratic, inclusive and prosperous future. The interim government's focus on democratic, social and economic reforms are important steps on this pathway. And we know that UK has very elaborate and world-class weather forecast system. So we wanted access to their real-time data. দর্শক, এই পর্যায়ে প্রবাসের বাংলাদেশে সময় হয়েছে আরেকটা বিরতির, আমাদের সাথে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন প্রবাসের বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে 17 ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে বাফুফে। সেপ্টেম্বরের বদলে অগস্টে ভুটানে হবে এই আসর।
বাফুফের ক্যাম্পে যারা আছেন তাদের মধ্যে অনূর্ধ্ব-17 ফুটবলার আছেন 5 জন। 30 জন যোগ করে 35 জন নিয়ে শুরু হবে অনূর্ধ্ব-17 দলের অনুশীলন। জুলাইয়ে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে জাতীয় নারী ফুটবল দল। সেখানে হেড কোচ পিটার বাটলার থাকায় তখন মেয়েদের প্র্যাকটিস করাবেন মিরনা খাতুন। সেই সাথে স্থানীয় আরও একজন কোচ থাকবেন, তবে কোচিং হবে পিটারের ডিজাইন অনুসারেই। ক্রিকেট এবারে সাকিব দলের বাইরে থাকায় অবাক শ্রীলঙ্কার সাবেক পেসার ধামিকা প্রসাদ। বাংলাদেশকে আরও অনেক কিছু দেয়ার আছে সাকিবের, খেলা উচিত আরও কিছু সময়। নাহিদ রানা মুগ্ধ করলেও বললেন গতি কাজে লাগিয়ে নিতে হবে উইকেট। দলগত পারফরমেন্সের অভাব আর তৈরি না হয়েই জাতীয় দলে তরুণদের আনার কারণে বাংলাদেশের বড় সাফল্য নেই বলে মনে করেন এই লঙ্কান। লম্বা সময় ধরে খেললেও দেশের ক্রিকেটে অর্জনের বাক্সটা প্রায় শূন্য বাংলাদেশ দলের। কয়েকবার আশার আলো দেখালেও তা যেন মিলিয়ে গেছে ব্যর্থতার গল্পে। বছরের পর বছর খেলে গেলেও নেই বড় কোনো সাফল্য। কিন্তু কেন? গল টেস্ট দেখতে আসা সাবেক লঙ্কান পেসার ধামিকা প্রসাদের মতে, প্রতিভা থাকলেও দলগত পারফরমেন্স আর একজন ক্রিকেটারকে তৈরি না করে খেলা নয়, বারবার পিছিয়ে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ ভালো দল, বেশ কিছু তারকা ক্রিকেটার আছে, তরুণদের মাঝেও বেশ প্রতিভাবান ভালো খেলোয়াড় আছে, কিন্তু সমস্যা হচ্ছে দলগতভাবে তারা সেরাটা দিতে পারে না। পরিকল্পনা অনুযায়ী মাঠে সেটা কাজে লাগাতে হবে। হুট করে দলে এনে বাদ দেয়া আবার নতুন কাউকে নেয়া এটা দলের জন্য ভালো না। তরুণদের মাঝে ইতিমধ্যেই গতি দিয়ে সবার নজর কেড়েছেন টাইগার পেসার নাহিদ রানা। তবে শুধু গতি থাকলেই হবে না, লাইন লেন্থ ঠিক রেখে নিয়মিতই উইকেট নিতে হবে বললেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার। নাহিদ রানা সহ আরো কয়েকজন পেসার দারুণ করছে, তাসকিনও দুর্দান্ত। তবে শুধু গতি থাকলেই হবে না, সেটা কাজে লাগিয়ে উইকেট আনতে হবে। লাইন লেন্থ ঠিক রেখে রান আটকাতে হবে, তাহলে গতি কাজে লাগবে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই দলে নেই সাকিব আল হাসান। যে ফরম্যাটেই খেলুক জাতীয় দলের হয়ে এখনও সাকিব অনেক কিছু দিতে পারবেন মনে করেন ধামিকা। তার মতো কিংবদন্তি ক্রিকেটারকে বাইরে রাখায় অবাকেই লঙ্কান। সাকিবকে কেন খেলায় না আমি তা জানি না, ওর এখনো অনেক কিছু দেয়ার আছে। সে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। আমার মনে হয় সাকিবকে আরো কিছুদিন খেলানো উচিত। ও থাকলে দলের শক্তিমত্তাও অনেক বেশি থাকে। বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলেছিলেন ধামিকা প্রসাদ, যদিও ইনজুরির কারণে লম্বা হয়নি তার ক্যারিয়ার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। এদিকে 3 বছর পর ক্যারিবিয়ান লিগে আবারও দল পেয়েছেন সাকিব আল হাসান। 2025 আসরের জন্য ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছে অ্যান্টিগান বারমুডা ফ্যালকনস। 2013 সাল থেকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে আসছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এখন পর্যন্ত 3টি দলের হয়ে সিপিএলে 5 মৌসুম খেলেছেন অলরাউন্ডার। নিজের প্রথম আসরেই বারবাডোস রয়্যালসের হয়ে 6 রানে 6 উইকেট শিকার করেছিলেন সাকিব টি-20তে, যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। আগামী 14 আগস্ট থেকে 6 দলের অংশগ্রহণে শুরু হচ্ছে সিপিএল এর নতুন আসর। ফাইনাল দিয়ে যার পর্দা নামবে 21 সেপ্টেম্বর। সেরা বোলিং ফিগার। আগামী 14 আগস্ট থেকে 6 দলের অংশগ্রহণে শুরু হচ্ছে সিপিএল এর নতুন আসর। ফাইনাল দিয়ে যার পর্দা নামবে 21 সেপ্টেম্বর। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।